আসসালামু আলাইকুম। চিড়িয়াখানার সম্পূর্ণ ব্লগটা দেখার আগে প্রথমে সম্পূর্ণ ব্লগটাতে কি কি থাকছে সেই শিরোনামগুলো এক নজরে দেখে নিই। প্রথম পর্বে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিভাবে আপনারা মিরপুর চিড়িয়াখানায় এসে পৌঁছাবেন সেই সম্পর্কিত তথ্য। দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন চিড়িয়াখানার ভিতরে এবং বাইরে সব মিলিয়ে কয়টি টিকিট কাটতে হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা। তৃতীয় পর্বটি সবচেয়ে বড়। এই পর্বে আপনারা যত পশু পাখি রয়েছে সব প্রাণী এই পর্বে দেখতে পারবেন। চতুর্থ পর্বে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা একটি শিশু পার্ক আছে, সেই শিশু পার্ক সম্পর্কে আমরা জানতে পারবো। পঞ্চম পর্বে আপনারা জানতে পারবেন চিড়িয়াখানার ভিতরে একটি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম রয়েছে, সেই ভিডিও দেখতে পারবেন। ষষ্ঠ পর্বে রয়েছে একটি দ্বীপ ও 2টি লেকের চমৎকার ভিডিও। সপ্তম পর্বে দেখতে পারবেন চমৎকার তরুরাজি, বোটানিক্যাল গার্ডেন, চমৎকার প্রাচীন গাছপালা, কুঞ্জবন, বাগান, উদ্যান। অষ্টম পর্বে দেখবেন চিড়িয়াখানার ভিতরে নানান ধরনের মুচি এবং হকারদেরকে নিয়ে চমৎকার তথ্যবহুল একটি পর্ব। শেষ পর্বে আপনারা দেখবেন চিড়িয়াখানার মূল গেটের সামনে হকারদের বিশাল মেলা, হাজার হাজার হকার এবং চমৎকার একটি গান শুনতে পারবেন। আসসালামু আলাইকুম। এএন নাজমুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই ভিডিওটিতে আপনারা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশ ন্যাশনাল জু সম্পর্কে টোটাল A to Z সকল তথ্য পাবেন। এমন সব অজানা তথ্য পাবেন যে তথ্যগুলো এর পূর্বে অন্য কোনো ভিডিওতে কখনো পান নাই। সুতরাং খুবই উপকারী একটি ভিডিও হতে চলেছে। A to Z না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, এই একটা ভিডিও দেখে এরপরে আপনারা এই চিড়িয়াখানাতে আসলে আপনাদের চিড়িয়াখানাটা আসা, চিড়িয়াখানা উপভোগ করা, এক কথা আপনাদের এই ভ্রমণটা একেবারে সহজ এবং সুন্দর হবে। সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, শক্ত হয়ে বসুন। এই ন্যাশনাল জু বা চিড়িয়াখানা আসার নিয়ম হলো, বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে মিরপুর 10-এ চলে আসবেন, বাসে আসতে পারেন অথবা মেট্রো রেলেও আসতে পারেন। মেট্রো রেলও মিরপুর 10-এ স্টেশন আছে, এখানে দাঁড়ায়, যাত্রী নামায় এবং উঠায়। মেট্রো রেলে আসতে পারেন, বাসে আসতে পারেন, যেভাবে আসেন, যেখান থেকে আসেন সারা বাংলাদেশ থেকে আপনারা মিরপুর 10-এ আসবেন। মিরপুর 10 থেকে অটো নিয়ে ডাইরেক্ট মিরপুর চিড়িয়াখানা, ওইখান থেকে অটোতে উঠে বললেই হবে যে আমাকে চিড়িয়াখানা নিয়ে যাও, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। সহজে নিয়ে চলে আসবে। ওইখান থেকে 50 টাকা রাখবে। আর যারা আরও কম টাকা আসতে চান, মিরপুর 10 থেকে আপনারা বাসে করে মিরপুর 1-এ আসবেন। মিরপুর 1 থেকে আবার অটো করে 10 টাকা দিয়ে চিড়িয়াখানা চলে আসবেন। টোটাল ওইখান থেকে মিরপুর 10 থেকে মিরপুর 1-এ 10 টাকা, মিরপুর 1 থেকে চিড়িয়াখানা পর্যন্ত 10 টাকা, আপনারা 20 টাকায় চলে আসতে পারবেন। আর যদি এত ভেজাল না করতে চান, মিরপুর 10 থেকে একটা অটো নিয়ে 50 টাকায় একজন মাথা পিছু 50 টাকা রাখবে, সোজা চিড়িয়াখানা চলে আসবেন। এই হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মিরপুর চিড়িয়াখানাতে আসার লোকেশন। আর যারা খুলনা থেকে আসবেন, গাবতলী দিয়ে আসবেন, গাবতলী থেকে আসলে আপনারা মিরপুর 10-এ আসতে হবে না, আপনারা সরাসরি মিরপুর 1-এ চলে আসবেন। মিরপুর 1-এ চলে এসে ওই 1 থেকে যে কোনো একটা অটো দিয়ে 10 টাকা দিয়ে মিরপুর চিড়িয়াখানা চলে আসবেন। এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো অবস্থা থেকে, যে কোনো লোকেশন থেকে মিরপুর চিড়িয়াখানাতে আসার তথ্য। আশা করি বুঝতে পারছেন। এই পর্বে আমরা জানব টিকিট সম্পর্কিত তথ্য। চিড়িয়াখানার মূল ফটকে বা মূল প্রধান গেটে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের মূল্য 50 টাকা। নারী পুরুষ সকলের জন্য একই, টিকিটের মূল্য 50 টাকা। শুধু 5 বছরের নিচে যে বাচ্চারা, তাদের জন্য ফ্রি, তাদের জন্য টিকিট কাটতে হয় না। 5 বছরের উপরে সকলেই 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। এটাই হচ্ছে চিড়িয়াখানার প্রধান ফটক বা মূল গেটের নিয়ম। এরপরে আমরা একটু হেঁটে ভিতরে গেলে বানরের খাঁচার সামনে এই টিকিট কাউন্টারটা পেয়ে যাব, প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়ামের টিকিট কাউন্টার। এখানে 240টি প্রাণী দেখা যায় ভিতরে। তো আমি বলবো আপনাদেরকে, এই টিকিট কাউন্টার থেকে আপনারা এই প্রাণী জাদুঘরের টিকিট না কেটে আপনারা
ওই জাদুঘরের সামনে গিয়ে সেখান থেকে 10 টাকা দিয়ে কেটে ঢুকে যাবেন। এতে খুব সহজ হবে, আরাম হবে বা সুন্দর হবে বিষয়টা। এরপরে শিশু পার্কে 2টা টিকিট কাটতে হয়। একটা হচ্ছে যে ট্রেনে 20 টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠতে হয়, যদি আপনারা উঠেন, না উঠলে টিকিট কাটতে হবে না। আর এই রাইডটাতে চড়ার জন্য 20 টাকা দিয়ে এখানেও টিকিট কাটতে হয়। এগুলা ভিতরের এই 3টা যে টিকিট, প্রাণী জাদুঘর বা শিশু পার্কের ভিতরে এই 2টা টিকিট, এগুলো টোটালি আপনাদের নিজের মনের উপরে। আপনারা এগুলো যদি মন চায় আমরা কিনবো, এই টিকিটগুলো কিনে আমরা এই সুযোগগুলো ব্যবহার করব, তখন আপনারা কিনবেন, না হলে কেনার দরকার নাই। এরপরে প্রাণী জাদুঘরের সামনে থেকে এখান থেকে 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে সহজে ঢুকে যাবেন। শর্ত শুধু প্রধান গেটের টিকিট কাটা, বাকিগুলো আপনার মনের ইচ্ছার উপর। সুপ্রিয় দর্শক, এই পর্বে আমরা দেখব চিড়িয়াখানাতে যত পশু পাখি আছে, পতঙ্গ আছে, সরীসৃপ আছে, বানর আছে, সাপ, কুমির থেকে শুরু করে যে সমস্ত প্রাণীগুলো চিড়িয়াখানায় আছে মিরপুর বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়, এই প্রাণীগুলো আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। এখন আছি আমরা বাঘের খাঁচার সামনে, রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। এরকম খাঁচা 4টা আছে। আপনারা যে কোনো একটা খাঁচায় বাঘ দেখে ভাববেন না যে এই বাঘ দেখা শেষ, হয়তো মিরপুর চিড়িয়াখানায় শুধু একটা বাঘ আছে, না, এরকম 4টা খাঁচা আছে। 4টা খাঁচায় 4 রকমের বাঘ আছে, কোনোটা বড় কোনোটা ছোট, এক একটা থেকে এক একটা বড় ছোট। এরকমভাবে একটা দেখে আপনারা মন হতাশ হওয়ার দরকার নাই। 4 রকম খাঁচা পাইবেন, 4 খাঁচায় 4টা বাঘ পাবেন, এক খাঁচায় 2টা বাঘও থাকে। কিউট কিউট বাবুদের সাথে দেখা হলো। অসংখ্য বাবুরা আসছে, আসলে মা বাবা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানা আসে। চিড়িয়াখানা বিভিন্ন পশু পাখি দেখিয়ে তাদেরকে শিখায় যে এই প্রাণীর নাম বাঘ, এই প্রাণীর নাম সিংহ, ওইটার নাম খরগোশ, এইটার নাম পাখি। এইভাবে বাচ্চারা বইয়ে, কাগজে, কলমে, মোবাইলে শিখার থেকে নিজে এসে দেখে স্বচক্ষে শিখা, এটাতে যে কী আনন্দ। এবং কি এই জন্যই অন্য কোথাও ভ্রমণে গেলে কী উপকার হয় জানি না, কিন্তু চিড়িয়াখানায় যদি বাচ্চাদেরকে নিয়ে আসে, একে তো তাদের ভ্রমণ হয়, তাদের ট্যুরটাও সুন্দর কাটে এবং এটা একটা শিক্ষামূলক। এতে তারা অনেক কিছু শিখতে পারে। প্রাকৃতিক পরিবেশে এসে তাদের মনও ভালো হয়। তো আপনারা দেখলেন, আমি দেখিয়েছি, খরগোশ দেখেছেন, বাঘ দেখেছেন। এখন আমরা জেব্রার খাঁচার সামনে আছি। দেখুন খুব সুন্দর সুন্দর জেব্রা। জেব্রাগুলো ভাগ্য ভালো যে আমি জেব্রার একদম পাশেই আছি, যে জেব্রাগুলো এই সাইডে আসছে। জেব্রা কিন্তু এই সাইডে থাকে না, এরা অনেক সময় তাদের জন্য প্রতিটা জেব্রা, ঘোড়া, হাতি, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা রুম করা আছে, যে ওরা ওইখানে গিয়ে থাকে। ওই রুমে যদি চলে যায় তখন আপনার আয়ত্তের দূরে, আপনি চোখ দিয়ে দেখতে পারবেন, তবে এত স্পষ্ট দেখতে পারবেন না। আর মোবাইল দিয়ে ভিডিও করলে সেই ভিডিওগুলো সুন্দর হবে না। তো এগুলো বাইর হয় মাঝে মাঝে, বাইর হয়ে এগুলো কাছে কিনারে আসে। তখন যখন আমাদের দর্শকদের শাড়ির একেবারে কাছে আসে, তখন আমরা খুব ভালোভাবে দেখতে পারি। এমনকি এই প্রাণীগুলো যাতে দর্শকরা যে ফাঁস দিয়ে হাঁটাচলা করে ওই ফাঁসে যাতে থাকে, এই কারণে ভিতরে কিছু কর্মী আছে। ওই কর্মীরা ওই পাশে, একবারে ওই পাশে চলে গেলে এই প্রাণীগুলোকে তারা আবার তাড়িয়ে এই পাশে নিয়ে আসে, দর্শকরা যাতে এই প্রাণীগুলোকে দেখে আনন্দ পায়। এমনকি অনেক সময় খাওয়ারও দেয়, দর্শকরাও খাবার নিয়ে যায়, খাবার দেয় যাতে প্রাণীগুলো তাদের কাছে আসে, তারা খুব সুন্দরভাবে কাছ থেকে উপভোগ করতে পারে প্রাণীগুলোকে। এটা হচ্ছে একটা আনকমন প্রাণী, এটা কমন ইংল্যান্ড এটার নাম। যদিও হরিণের মতো মনে হয়, কিন্তু না, এটার নাম কমন ইংল্যান্ড। ওইখানে আমরা দেখলাম খুব সুন্দর একটি ঘোড়া, অনেক লম্বা ঘোড়াটা। এই ঘোড়াগুলো খুব চমৎকার, কালো ঘোড়া। এখন চলে এসেছি আমরা হাতির যে একটা এরিয়া আছে, এই হাতির এরিয়ার সামনে। আসলে অনেকগুলো হাতি আছে, প্রায় আমি দেখেছি 8 থেকে 9টা হাতি। এই হাতি 8 থেকে 9টা হাতি আছে। দেখেন হাতিরা, আসলে হাতির সাউন্ডও যে কত চমৎকার, সেই সাউন্ডটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দুঃখিত দর্শক, হাতির সাউন্ড আসলে মোবাইলে রেকর্ড হয় নাই, তো আমরা ওইখানে স্পষ্ট শুনছি, খুব চমৎকার সাউন্ড। এখন আমরা ওট দেখব, ওটের এরিয়াতে আসছি।
দুইটা উট আছে এখানে। এই পুরো মিরপুর চিড়িয়াখানাতে ওটাই দুইটাই আছে, আর কোনো উট নাই। আমি হাত ভিতরে ঢুকিয়ে ভিডিও করতেছি, তো এই কারণে ওটগুলো দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে আমার কাছে এসে মানে আমার হাতে কামড় দিবে এরকম একটা তাদের প্ল্যান ছিল, যতটুকু বুঝলাম ওটের। এই যে আসতেছে আমার হাতের দিকে এসে, মানে হাতে একটা কামড় দিবে বা মোবাইলটা নিয়ে যাবে এরকম একটা প্ল্যান ছিল। তো যখন আরও একটু কাছে চলে আসে তখন আমি ভিডিও করা বন্ধ করে দিই, আমি মোবাইল এবং হাতটা বাইর করে নিয়ে আসি। তো আবার অন্য দিক দিয়ে আবার পরবর্তীতে আবার ভিডিও করতেছি। এই যে দেখুন ওটগুলো আসলে অনেক বয়স হয়ে গেছে ওটের, আর ওটগুলো অপরিষ্কার। যদি ওটগুলোকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও দেখতে আরও অনেক সুন্দর লাগতো। আর এখানে একটু পানি দেওয়া আছে এক সাইডে, ওটগুলোর কাছে যখন একটু গরম লাগে ওই পানিতে গিয়ে আবার ওরা একটু গড়াগড়ি করে। কী সুন্দর একটা কিউট বাবু, এ লাল ড্রেস পরা বাবুটাকে অনেক সুন্দর লাগতেছে, তাই বাবুটাকে ক্যামেরাবন্দি করলাম। তো অনেক ঘোরাঘুরি করতে করতে খিদে লেগে গেছে। এখানে মুরগির বিরিয়ানি বিক্রি করতেছে, সাথে একটা ডিম দিবে, একটা মুরগির লেগ পিস থাকবে, আর চাউল, পোলাও চাল 200 টাকা। সাথে স্পিডটা কিনছি, স্পিড ক্যানটা 50 টাকা নর্মালি, কিন্তু ভিতর থেকে 60 টাকা দিয়ে কিনতে হয়েছে। তো 60 টাকা 260 টাকার খাবারটা খেয়ে আবার আসলাম। এখন আসছি গন্ডারের খাঁচার সামনে। শুধু একটা গন্ডারে আছে দেখেন, তবে এই গন্ডারটার কোনো শিং নেই। আর একটা কিউট বাবুকে পেয়েছি, খুবই কিউট বাবু। অসংখ্য দর্শক হয়েছে। 26শে মার্চ স্বাধীনতা দিবসের দিন আমি এই ভিডিওটা করতেছি, এই ব্লগটা তৈরি করতেছি। আসলে আমি এর আগেও চিড়িয়াখানা গিয়েছি, মিরপুর চিড়িয়াখানা, কিন্তু এত দর্শক, এত দর্শনার্থী এর পূর্বে আর দেখি নাই। একে তো ঈদের বন্ধ গেল, ঈদের পরবর্তী একটা সময়, এখন আবার 26শে মার্চের একটা বন্ধ। তো সব মিলিয়ে মানুষ আসলে একটা দুইটা দিন ঢাকা শহরে বন্ধ পাইলে ওই বন্ধের দিনটা মানুষ তার মনকে ফ্রেশ করার জন্য, শরীরের দুর্বলতা কাটার জন্য মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আর ঢাকা শহরে এই যানজটপূর্ণ এলাকায়, ঢাকা শহরে মিরপুর চিড়িয়াখানাটা হচ্ছে বেস্ট একটা জায়গা ঘোরার জন্য, মনকে ফ্রেশ করার জন্য। এখন আমরা উট পাখির খাঁচার সামনে আছি, 3টে উট পাখি আছে। তো আমি 2টা উট পাখিকে ভিডিও করতে করতে আর একটা উট পাখি পিছন দিকে এসে মানে আমাকে ঠোকর মারবে এরকম একটা অবস্থা, একেবারে কাছে চলে আসছে। আমি টেরে পাই না, এই 2টাকে আমি ভিডিও করতেছি। পরে আমি সাথে সাথে ওই দিকে ঘুরিয়ে দেখেছি ওইটা আমার একেবারে কাছে, সাথে সাথে ভিডিওটা বন্ধ করে ফেলছি। এটা হচ্ছে ভাল্লুকের খাঁচা, কালো ভাল্লুক। একটা ভাল্লুকে আছে মিরপুর চিড়িয়াখানায়। সরি, দুইটা ভাল্লুক, এই খাঁচা একটা, আর পাশে আর একটা খাঁচা, ওই খাঁচা একটা, 2টা ভাল্লুক আছে। দেখেন মিরপুর চিড়িয়াখানার দর্শকদের অবস্থা। এটা একটা আনকমন প্রাণী, এই প্রাণীর নাম জানি না। এখন আমরা আছি জলহস্তির সামনে, জলহস্তির খাঁচার সামনে। জলহস্তি, অনেকগুলো জলহস্তি আছে, প্রায় 9-10টা। একটা জলহস্তিকে আমি আপনাদেরকে দেখাই, এটা খুব কাছে, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে জলহস্তির খাঁচার সামনে জলহস্তিটা কাছে এসেছে। তাও পাতা কফি দেওয়ার পরে, মানে একটা পাতা কফি দেওয়া হয়েছে, ওই পাতা কফিটা খাওয়ার লোভে এসেছে। দেখেন ওইটা কীভাবে পাতা কফিটা খায়, সেই সাউন্ডগুলো শুনেন। পাতা কফি, পাতা কফি। এই চিড়িয়াখানায় আমরা হাতির পরে আমার চোখে যেটা সবচেয়ে বড় প্রাণী মনে হয়েছে সেটা হচ্ছে এই জলহস্তিটা। এটা আসলে ক্যামেরায় বা ভিডিওতে, মোবাইলে বুঝতে পারতেছেন না আপনারা এটা কত বড়। মোবাইলে হয়তো অনেক সময় মোবাইলের ক্যামেরা ধরার স্টাইলে বোঝা যায় না, কিন্তু এটা একেবারে হাতির মতো বড় জলহস্তি। নামটা দেখেন,
হস্তি শব্দের তো হাতি আমরা জানি, হাতি যেটা ডাঙ্গায় থাকে, আর এরা জলে থাকে, এরা হচ্ছে জলের হাতি, জলহস্তি। হ্যাঁ, জলে বাস করে এমন প্রাণীর ভিতরে আমার কাছে মনে হয়েছে নীল তিমি বা তিমি হাঙর ওইগুলোর পরে সবচেয়ে বড় এই জলহস্তিটাই। জলহস্তি এত বড়, এই জলহস্তিটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে কত বড়। আমি একটা আইডিয়া দিই আপনাদেরকে, এটার ওজন হবে আমার মতো প্রায় 10 জনের সমান। তাহলে আমি 70 কেজি হলে এটা 700 কেজি। হ্যাঁ, 700 কেজি ধরে এইটাই আইডিয়া করেন, 700 কেজি থেকে হাইস্ট 20 কেজি দিকে হবে। এত বড় এই জলহস্তিটা। এই জলহস্তির খাঁচার সামনে, জলহস্তিটা যখন কাছে আসছে, এত দর্শক আসছে সামনে, মানে অন্য কোনো খাঁচার সামনে এত দর্শক না যে এটাকে দেখার জন্য। তবে এটার একটা খারাপ দিক আছে, দিক হচ্ছে মানে যেটা এগুলো পশুদের যেগুলো কমন একটা গুণাগুণ আর কি, তাদের এটা নিজস্ব গুণাগুণ। প্রচুর দুর্গন্ধ এই জলহস্তির গায়ে, এত একটা দুর্গন্ধ, আপনি যদি মুখে মাস্ক না থাকে আপনি ওখানে বেশি সময় দাঁড়াতে পারবেন না, যদি আপনার অভ্যাস না থাকে। দুর্গন্ধ এত, মানে ওদের শরীর থেকে এমন একটা স্মেল আসে। জলহস্তিটা আসলে অনেক বড়, একসাথে একটা পাতাকপিকে একবারে মুখে নিয়ে খেয়ে ফেলেছে। এভাবে 6-7টা পাতাকপি খেয়েছে। এটা হচ্ছে তার সামান্য নাস্তা। জলহস্তি এগুলা শরীরে যত বড়, এদের খাবারও তত বেশি লাগে। কত বিশাল প্রাণী। হ্যাঁ, আর আল্লাহ আমরা শ্রেষ্ঠ বানাইছে, কত ছোট বানাই। হ্যাঁ, অনেকক্ষণ মন খুলে জলহস্তিটা দেখলাম। আসলে এখানে অনেকক্ষণে ভিডিও করছি, কারণ দেখতে ভালোই লাগতেছিল। মোবাইলে আপনারা তো দেখতেছেন না, কিন্তু সামনাসামনি আসলে ভালোই লাগছে, তাই অনেক সময় কাটাইলাম। এখন আমরা চলে আসলাম ময়ূরের খাঁচা। এখানে সাদা ময়ূর এবং এই যে পাখমওয়ালা আপনারা ময়ূরগুলো দেখতে পাইতেছেন। ময়ূরের পেখমগুলো অবশ্যই মেলে নাই। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে ময়ূরের পেখম মেলাটা দেখতে পারে, কিন্তু ওই ভাগ্য হয় নাই, বা ওইটা ময়ূরগুলো পেখম মেলে নাই, তাই শুধু ময়ূরগুলোই দেখছি। এখন অজগরের সাপ দেখতেছি, অজগর সাপ ছোট ছোট এগুলো। অবশ্য সামনে আরও বড়গুলো আপনারা দেখতে পারবেন ভিডিওতে, অনেক বড় অজগর সাপও আছে। অনেকগুলো সাপ আছে এই চিড়িয়াখানায়। এই সাপগুলোর আসলে অন্য ডিজাইনের, এগুলোর নামটা আমি আসলে ভিডিও করে রাখি নাই, তো ওইখানে লেখাগুলো দেখছিলাম, কিন্তু এখন ভুলে গেলাম যে এগুলোর নাম কি, তাই ভিডিও করে রাখা দরকার ছিল। প্রত্যেকটা প্রাণীর খাঁচার সামনে তাদের গুণাগুণ, বৈশিষ্ট্য, বা তারা কত বছর বাঁচে, তা ওই প্রাণীর নাম কি, বৈজ্ঞানিক নাম কি, কী খায়, তা ওই প্রাণীর খাবার কি, সব কিছু একটা নেম প্লেটে লেখা থাকে। প্রতিটা প্রাণীর খাঁচার সামনে ওই নেম প্লেটগুলো আছে। তো ওই নেম প্লেটগুলো আসলে আমি ভিডিওতে রাখা দরকার ছিল, কয়েকটা রেখেছি, আর সবগুলো আসলে খেয়াল ছিল না। ওইখানে পরিবেশটা আসলে এত দর্শনক, এত ঠেলাঠেলি একটা অবস্থা, এত কিছু আসলে মনে থাকে না। তো দেখুন এখানে অনেকগুলো সাপ আছে।
দর্শক মণ্ডলী, অবশেষে পুরো চিড়িয়াখানা ঘোরাঘুরি শেষ করে কমপ্লিট শেষ করে আমি বের হয়ে যাইতেছি। এইটা হচ্ছে বের হওয়ার রাস্তা। আমি প্রায় 3 ঘন্টা ছিলাম। 10টা বাজে ঢুকলাম, এখন 2টা 35। তাহলে কতক্ষণ হলো? 10টা হলে 11, 12, 1, 2, প্রায় 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিটের মতো এই মিরপুর চিড়িয়াখানায় ছিলাম। তো আপনাদেরকে একটা তথ্য জানাই, এ খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই মিরপুর চিড়িয়াখানা আপনারা যারা আসবেন, আপনারা সকালের দিকে আসা শুরু করবেন, মানে 10টা থেকে 11টা এই সকালের ভিতর মিরপুর চিড়িয়াখানা ঢুকবেন। সম্পূর্ণ মিরপুর চিড়িয়াখানাটা ঠান্ডা মাথায় দেখে আপনারা বিকেল বাড়িতে চলে যাবেন। অনেকে বিকেলবেলা আসলে আপনারা দেখতে পারবেন না, দেখতে দেখতে রাত হয়ে যাবে। পুরো অর্ধেক দেখবেন, বাকি অর্ধেক না দেখে চলে যেতে হবে। সুতরাং মিরপুর চিড়িয়াখানার আসার উপযুক্ত সময় সকালে আসবেন, সারাদিন ঘুরবেন, এরপরে বিকেলে ঠান্ডা মাথায় চলে যাবেন। সুপ্রিয় দর্শক, এই পর্বে আমরা দেখব শিশু পার্ক। জাতীয় চিড়িয়াখানার ভিতরে যে শিশু পার্কটা আছে, সেই শিশু পার্ক দেখেন লেখা আছে শিশু পার্ক জিরা জেব্রা ঘোড়া, একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে শিশু পার্ক এইদিকে, স্বাগতম শিশু পার্ক। শিশু পার্কের ভিতরে একটা রেস্তোরাঁ আছে, সেখানে খাবারের মেনুগুলো আপনারা দেখতে পেলেন। ঢুকলে এদিক দিয়ে বাম দিক দিয়ে ঢুকলে প্রথমে একটা পেঁপে বাগান পেয়ে যাবেন, ছোট ছোট পেঁপে গাছের এই বাগানটা পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে একটা ক্যান্টিন। এই ক্যান্টিন থেকে খাবার কিনে ইচ্ছে মতো খেতে পারবেন। এরপরে আমরা চলে যাই শিশু পার্কের মূল আকর্ষণে। এই শিশু পার্কটার প্রধান আকর্ষণ এই রেলগাড়িটাতে বাচ্চা এবং বয়স্ক আমি খেয়াল করলাম সব বয়সের মানুষে আসলে উঠতেছে, যদিও এটা বাচ্চাদের জন্য তৈরি করেছে, কিন্তু সকল বয়সের মানুষ রেলগাড়িতে উঠলো। এই রেলগাড়ির টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হবে মাত্র 20 টাকা, একজন প্রতি 20 টাকা। এই যে ট্রেনটা স্টার্ট করে দিয়েছে, চলতেছে, একটা চক্কর দিয়ে আসবে, 20 টাকা জায়েজ হয়ে যাবে। এই শিশু পার্কে শুধু 2টা রাইড আছে, এই একটা ট্রেনটা আর একটা হচ্ছে হাতি ঘোড়া নিয়ে একটা ঘুরে যে রাইড, ওই রাইডটা। 2টা রাইড আছে শুধু এই শিশু পার্কটা। এই শিশু পার্কটা চিড়িয়াখানার ভিতরেই, চিড়িয়াখানার প্রধান ফটক দিয়ে আমরা 50 টাকার টিকিট দিয়ে যে ঢুকবো, ওই ঢুকার ভিতরেই এই শিশু পার্কটাও দেখতে পারবেন। এই শিশু পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না, কোনো টিকিট কাটতে হয় না। আমরা প্রাণী জাদুঘরে যেরকম ঢুকতে 10 টাকার টিকিট কাটতে হয়, এই শিশু পার্কে ঢুকতে 1 টাকারও টিকিট কাটতে হয় না। তবে শিশু পার্কে 2টা রাইড আছে, এই রাইডগুলোতে আপনি যদি চড়তে চান, এই রাইডগুলোর সেবা নিতে চান, তখন আপনাদেরকে 20 টাকা করে এক একটা রাইডের টিকিট কাটতে হবে। আর যদি টিকিট কেটে আপনারা 20 টাকা দিয়ে টিকিট কেটে রাইডগুলোতে না চড়তে চান, আমার মতো দর্শক হিসেবে এরকম দেখবেন, ভিডিও করবেন, এরপরে চলে যাবেন, এতেও কোনো সমস্যা নেই। তো এই যে ট্রেনটা একটা চক্কর দিয়ে চলে এসেছে, যারা 20 টাকা করে ট্রেনটাতে চড়লো তাদের 20 টাকা জায়েজ হয়ে গিয়েছে। এখন তারা নেমে যাবে, আবার নতুন গ্রুপ উঠবে। এই হচ্ছে ট্রেনের রাইডটা। আসলে শিশু পার্কটা তেমন বড় না, ছোটোখাটো একটা শিশু পার্ক, তাও চিড়িয়াখানার ভিতরে ঢুকে একের ভিতরে যে এতগুলো অপশন আছে, এটাই অনেক কিছু। শিশু পার্ক, প্রাণী জাদুঘর, এই যে এটা আরেকটা রাইড, এই রাইডটা হাতি ঘোড়া, এগুলা আসলে দেখেন আপনারা। আমি আসলে আর কথা বলবো না, আপনারা উপভোগ করুন। এরপরে বাম পাশে
কিছু দোলনা আছে, যেখান দিয়ে এই 3টা, ওই পাশে 2টা, এর পাশে একটা, টোটাল 6টা দোলনা আছে। এই দোলনাগুলোতে চড়তে পারবেন একেবারে ফ্রিতে, এখানে কোনো টাকার প্রয়োজন হয় না। শিশু পার্কের ভিতরে এই দোলনাগুলো। এই মোটামুটি শিশু পার্কটা শেষ। শিশু পার্কের ভিতরে একটা ট্রেন দেখলেন, একটা রাইড দেখলেন হাতি ঘোড়ার, আর কয়েকটা দোলনা। এই হলো শিশু পার্ক। শিশু পার্কের ভিতরে একটা রেস্তোরাঁ রয়েছে, ক্যান্টিন রয়েছে, খাবার খেতে পারবেন। বাচ্চাদের জন্য আনন্দ দেওয়ার মতো ছোটোখাটো একটা শিশু পার্ক। এই গেটটা দিয়ে আমরা এখন বের হয়ে যাব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্বে আমরা দেখতে পারবো প্রাণী জাদুঘর। আসলে চিড়িয়াখানার ভিতরে মূল ফটকে যে আমরা 50 টাকা দিয়ে টিকিট কাটছি, ওই টিকিট কেটে ঢুকে এই ভিতরে এই প্রাণী জাদুঘরটা। এই প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়ামে ঢোকার জন্য অবশ্যই আবার 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এইখানে সাথে সাথেই ঢুকে যেতে পারবেন। অবশ্যই এটাই সবচেয়ে উত্তম পন্থা হবে। আমি আগেও বলেছি, এই প্রাণী জাদুঘরের টিকিট বাহিরে অনেক দূরে আপনার বানরের খাঁচার সামনেও বিক্রি করা হয়। সেখান থেকে আপনারা টিকিট কেটে এরপরে এই প্রাণী জাদুঘরটা তালাশ করে পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়, বা অন্যদিকে আপনাদের খেয়াল থাকে না, ডাইনে বামে অনেক কিছু মিস করে ফেলেন। সেই দৃশ্যগুলো মিস করে তখন শুধু আপনাদের মাথায় থাকে যে প্রাণী জাদুঘর কোথায়। টিকিট যেহেতু কেটে ফেলেছি, প্রাণী জাদুঘরে ঢুকতে হবে, না হলে টিকিটের 10 টাকা লস। ওই চিন্তা থেকে শুধু মাথায় থাকবে ওই চিন্তা, তখন আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না। তাই ভ্রমণ করতে করতে, ঘুরতে ঘুরতে আপনারা যখন আপনাদের চোখের সামনে প্রাণী জাদুঘরটা দেখবেন, তখন তার সামনে থেকে টিকিট কাটে প্রবেশ করবেন। তো আমরা প্রবেশ করে ফেলছি। সর্বপ্রথমে তিমির কঙ্কাল ছিল, আপনারা দেখেছেন। এখন এখানে দেখেন ডাইনে বামে অনেকগুলো প্রাণীর কঙ্কাল দেখা যাইতেছে, বা প্রাণীও দেখা যাইতেছে। এগুলোকে কৃত্রিম পর্যায়ে যাতে একেবারে পচে না যায় সেই রকম মেডিসিন ইউজ করে রাখা হয়েছে। দেখেন ডানে বামে অসংখ্য প্রাণী, আপনারা একে একে দাফে দাফে দেখতে থাকেন। আমরা এই ডান দিক দিয়ে ঢুকেছি, এখন ঢুকে একটা রাউন্ডের মতো, এরপর আবার অন্য দরজা দিয়ে বের হব। বের হওয়ার পরে এরপরে পাশে এরকম আরেকটা চক্র আছে, ওই চক্র দিয়েও এরকম ডান দিক দিয়ে ঢুকে এটা হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম অপর পাশেরটা, আর এটা হচ্ছে প্রাণী জাদুঘর। এখন যেখানে আছি দেখতেছেন, এই প্রাণী জাদুঘরটা শেষ করে ফিশ অ্যাকোরিয়ামে যাব। ফিশ অ্যাকোরিয়ামে এরকম ডান দিক দিয়ে ঢুকে একদম ঘুরে আবার বাম দিক দিয়ে বের হয়ে ফিশ অ্যাকোরিয়াম থেকে বের হয়ে এই প্রাণী জাদুঘরটার কাজ শেষ হবে। এরপরে আমরা এক্সিট গেট দিয়ে বের হয়ে যাব। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণী জাদুঘর। ছোটোখাটো একটা জাদুঘর, মোটামুটি অনেকগুলো প্রাণী আছে, 240টা প্রাণী আছে এখানে। আপনারা দেখতেই পাইতেছেন, এক একটা নাম সহ লেখা আছে। তবে ভিডিওতে গ্লাসে এখন ঠিক দুপুরের সময় তো রোদের আলো বা লাইটের আলোর কারণে গ্লাসে পড়ে লাইটের আলো, এবং সেই লাইটের আলোর একটা রিয়েকশন মোবাইলের ক্যামেরায় পড়ে, যার কারণে একেবারে ক্লিয়ার দেখতে পাইতেছেন না। যতটুকু দেখা যায় মোটামুটি চলে। এই যে লেখাগুলো বুঝাই তো যাইতেছে, লাল পান্ডা, হ্যাঁ লেখাটা স্পষ্টই বুঝতেছেন আপনারা। এরপরে বেজি, এরপরে ভিতরে ছবি তোলা নিষেধ, এখানে অনেক কিছু লেখা আছে। কিন্তু তারপরেও মানুষ কে বা মানে, সবাই ছবি তোলে ভিডিও করে, অনেক জায়গায় আদেশ থাকে কিন্তু আদেশগুলো মানা হয় না। তবে এই ফাঁকে আপনাদেরকে আর একটা তথ্য দিয়ে দিই। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা জাতীয় চিড়িয়াখানায় ঢোকার আগে বাহিরে অসংখ্য হকার আপনাদেরকে বলবে ভিতরে কিছুই পাবেন না, ভিতরে পানি পাবেন না, পানি কিনে নিয়ে যান, বাদাম কিনে নিয়ে যান, হাবি জাবি এটা এটা কিনে নিয়ে যান, ভিতরে কিছুই নাই, অথবা ভিতরে থাকলেও তা সেগুলোর দাম বেশি, এরকম মিথ্যা কথা বলে আপনাদের কাছে বিক্রি করার চেষ্টা করবে। আপনারা কোনো প্রকার ঘাবড়াবেন না, ভিতরে সব কিছুই পাওয়া যায়। ওই যে হকারগুলো বাইরে বলে, সেই হকারগুলোই আবার ভিতরে, কিভাবে যে তারা ঢুকে আমরা সেটা জানি না, কিন্তু ওই ভিতরে অসংখ্য হকার আছে। আপনারা ওই হকারদের থেকে সব কিছুই কিনতে পারবেন ন্যায্য দামে, কোনো প্রকার বেশি দাম রাখবে না। পানিও পাবেন, আইসক্রিমও পাবেন, ঝালমুড়ি, ফুচকা থেকে শুরু করে ভিতরে হকারদের কাছ থেকে সব কিছুই পাবেন। সুতরাং আপনারা অযথা বোঝা নিয়ে প্রবেশ করার কোনো দরকার নাই। এমনকি এই জাতীয় চিড়িয়াখানার একটা রুলস আছে, জাতীয় চিড়িয়াখানার মূল ফটকে মাইকিং করে পুলিশরা, আনসার সদস্যরা বলতে থাকে ভিতরে আপনারা বাদাম নিয়ে প্রবেশ করবেন না, কোনো প্রকার পলিথিন নিয়ে প্রবেশ করবেন না। আপনারা প্রবেশ করার সময় যদি তাদের চোখে এগুলো পড়ে, তারা তখন আপনাদের কাছ থেকে এগুলো রেখে দিবে, বা আপনাদেরকে বলবে এগুলো বাইরে রেখে তারপরে প্রবেশ করুন।
সুতরাং এই ঝামেলা থেকে বাঁচার জন্য আগের থেকে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কিছু ক্রয় করে ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, ভিতরে এগুলো নিয়ে ঢুকতে দিবে না। আপনারা এত ঝামেলা করার দরকার নাই, টিকিট কেটে ফ্রিভাবে নর্মালি আমাদের কাছে যেগুলো থাকে ভ্যানিটি ব্যাগ বা যে নর্মালগুলো, এগুলো নিয়ে আমরা তো মহিলারা ভ্যানিটি ব্যাগ, ছেলেরা যে আর কাছে যেটা নর্মাল ব্যাগগুলো নিয়ে আমরা প্রবেশ করবো। ভিতরে সব কিছুই পাওয়া যায় এবং ন্যায্য দামে পাওয়া যায়, কোনো প্রকার ঘাবড়ানোর দরকার নাই। তো আমরা এই যে দেখতেছি, এই যে একটা কচ্ছপ দেখেন, অনেক বড় কচ্ছপে অনেক আগে মারা গেছে, এটাকে এখন প্রাণী জাদুঘরে রেখেছে। কচ্ছপের কঙ্কাল দেখতে পেতেছেন। তো আমরা বের হয়ে গিয়েছি প্রাণী জাদুঘর থেকে, বের হয়ে এখন এই যে সামনে যাইতেছি আমরা ফিশ অ্যাকুরিয়ামে। এই যে প্রবেশ লেখা আছে এন্ট্রি, তো ফিশ অ্যাকুরিয়ামে ঢুকে এইভাবে আমরা আপনাদেরকে দেখাবো। এখানে আসলে নানান রকমের মাছ, এই মাছগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে। নানান রকমের মাছ আপনারা ফিশ অ্যাকুরিয়ামে দেখবেন, দেখতে থাকুন। এটার অন্য একটা নাম আছে, ভুল নাম দিয়েছে। কত বড় ভালো লাগছে। রাক্ষসের মাছ,
দর্শক, আপনাদের ধৈর্য আছে কিনা জানি না, অনেকক্ষণ দেখলাম ফিশ অ্যাকুয়ারিয়াম থেকে এখন বের হয়ে যাইতেছি। বের হয়ে এই বাম দিক দিয়ে এক্সিট গেট দিয়ে আমরা বের হয়ে যাব। অনেকক্ষণ আমরা প্রাণী জাদুঘরে ছিলাম, বাউন্ডারি করা একটা বিশাল এরিয়া। এটা জাতীয় চিড়িয়াখানার ভিতরে এই প্রাণী জাদুঘরটা তারা তৈরি করেছে। জাতীয় চিড়িয়াখানার ভিতরে ঢুকলে আপনারা এই প্রাণী জাদুঘরটা দেখতে পারবেন। ওই যে সামনে যে ঘরটা দেখা যাইতেছে, সাদা বিল্ডিং ছোট, ওইখান থেকে আমরা টিকিট কেটে ওইখান দিয়ে ঢুকছিলাম আর এইখান দিয়ে বের হয়েছি। দর্শক, এই পর্বে আপনারা দেখবেন একটি দ্বীপ এবং কয়েকটা লেক, দুইটা লেকে আছে, দুইটা লেকে দেখবেন এই ভিডিওতে। এই যে নিজুম দ্বীপ লেখা, এই যে এই স্টিলের ব্রিজটা দিয়ে পার হইলে ভিতরে ওইটা নিজুম দ্বীপ, ওটা চতুর্দিক দিয়ে পানি, কিন্তু এই দ্বীপটা এখন বন্ধ। চিড়িয়াখানায় আপনারা প্রবেশ করলে এই দ্বীপে প্রবেশ করতে পারবেন না, এটা শুধু বাইরে থেকে দেখতে পারবেন, এটা বন্ধ করে রেখেছে। এরপরে এখন যে লেকটা দেখতে পাইতেছেন এটা আসলে অনেক বড়। এই লেকটা আসলে ওটের, আমরা যে ওট দেখলাম, ওটের খাঁচা বরাবর সোজা আসলে এই লেকটা পেয়ে যাবেন। বিশাল একটা লেক। গেট দিয়ে ঢোকার, একদম প্রধান গেট দিয়ে ঢোকার পরে হাতের বামে এই লেকটা। আর নিজুম দ্বীপ যেটা দেখলেন প্রথমে, সেটা হচ্ছে হাতের ডানে। দুইটা লেক আছে এই মিরপুর চিড়িয়াখানায়। দুটোটা লেক অনেক বড়, বিশাল বিশাল লেক। আপনি যে একটা লেক মনে হবে না, মনে হবে আপনি একটা নদীর পাশে দাঁড়িয়ে আছেন। এই যে এই লেকটার, ওই যে নিজুম দ্বীপের সেই লেকটা, এই কর্নার একটা সিঁড়ি আছে, এখানে দর্শকরা উঠে খুব চমৎকার ছবি তোলে। এই সিঁড়ি বরাবর সোজা ওই যে ওইখানে নিজুম দ্বীপটা, যেটা প্রথমে আপনারা দেখলেন। এটা হচ্ছে কুমির এবং হরিণের খাঁচার সামনেই। এই পর্বে আমরা দেখলাম চিড়িয়াখানার ভিতরে দুইটা লেক, একটা হাতের বামে এবং একটা নিজুম দ্বীপ সহ হাতের ডানে। এই পর্বে আমরা দেখব চিড়িয়াখানার ভিতরে এক চমৎকার বোটানিক্যাল গার্ডেন, বা এটাকে আমরা তরুরাজিও বলতে পারি। এত গাছ, এত বৃক্ষ, চমৎকার একটা বনানী। আসলে এই কুঞ্জবনটা দেখলে আপনাদের কাছে এত চমৎকার মনে হবে যে আপনারা কোনো একটা বাগান উদ্যানে এসেছেন। পশু দেখতে আসেন নাই, পাখি দেখতে আসেন নাই, আসছি কোনো একটা বড় সবুজ উদ্যানে। গাছপালাযুক্ত এই এলাকাটা, মিরপুর চিড়িয়াখানার ভিতরের এই এলাকাটা বিশাল একটা এলাকা, এই গাছপালাযুক্ত এলাকা। প্রাচীন গাছপালাগুলো দেখলে মনে অন্যরকম এক মাধুর্য চলে আসে, শান্তি চলে আসে, সুখ চলে আসে। এই মাধুর্য, তরুরাজি, বোটানিক্যাল গার্ডেন, বনানী, কুঞ্জবন, বাগান উদ্যান, সবুজ উদ্যান, গাছপালাযুক্ত এলাকা, প্রাচীন গাছপালা, যেই নামে আমরা এটাকে সম্বোধন করি না কেন, এটার কম হয়ে যাবে। আসলে আমার কাছে, বিশেষ করে আমার কাছে প্রকৃতির এই এক সৌন্দর্য এত ভালো লেগেছে, পশু পাখি দেখার চেয়েও আমার কাছে এই সবুজ উদ্যান, এই বোটানিক্যাল গার্ডেনটাই বেশি মন কেড়ে নিয়েছে। আমি আর কথা বাড়াবো না। এই সবুজ উদ্যান, এই বনানী, কুঞ্জবন, বোটানিক্যাল গার্ডেনটা আমরা একটা কবিতার ছন্দে ছন্দে দেখি। শহরের বুকে এক টুকরো বন, সবুজের সমারোহ, পাথুরে দেয়াল পেরিয়ে এখানে শান্তির বিগ্রহ। মিরপুরের এই আঙিনায় শুধু খাঁচাবন্দি প্রাণ নয়, শত বছরের প্রাচীন বৃক্ষেরা মহিমায় কথা কয়। আকাশ পানে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে মহিরুহ, তাদের ছায়ায় ক্লান্তি মেটে জুড়ায় তপ্ত দেহ। বটপাকুড় আর রেইন ট্রিদের বিশাল সেই বিস্তার, মলাটবদ্ধ ইতিহাসের মতো ছড়ানো চারপাশটার। শুধু কি পশু, শুধু কি পাখি না, এ যে এক উদ্যান। পাতার মর্মর ধ্বনি গায় প্রকৃতির জগান। রাস্তার ধারে সারি সারি গাছ,
ঘন বনের হাতছানি রোদের লুকোচুরি খেলে সবুজ পাতার কানাকানি। গভীর জঙ্গলে হারিয়ে যাওয়ার মায়া মাখানো পথ, প্রকৃতির কোলে চড়ে বসে যেন সবুজ মায়াবীর রথ। রঙিন ফুলের বাগান, সেখানে সুবাস ছড়ায় বায়ু ভরে। নানা জাতের তরুলতা আপন মনে খেলা করে। যে বৃক্ষটি দাঁড়িয়ে আছে শত বছর একা, তার গায়েই হয়তো কালের কত গল্প আছে লেখা। খাঁচার ভেতর বাঘ সিংহের গর্জন যদি থামে, বনের নিঝুম নিস্তব্ধতা ধীর লয়ে নিচে নামে। কোথাও বা বাঁশ ঝাড়ের ঝোপ, কোথাও লতার ফাঁদ, সবুজ পাতার আড়াল করে পূর্ণিমারি চাঁদ। মেহগনি আর কড়ই গাছের গাম্ভীর্য চারিপাশে, বুনো ফুলের গন্ধ ভাসে দক্ষিণ হাওয়ার পাশে। এখানে সময় থমকে দাঁড়ায় বিশাল ডালপালাতে। পাখিরা বাসা বাঁধে তাদের নিরাপদ আঙিনাতে। কৃত্রিমে শহরের মাঝে এ যেন এক জীবন কাঠি, যেখানে মিশে আছে বাংলার সোদা মাটির খাঁটি। দিঘির পারে নুইয়ে পড়া ডাল জলের সোহাগ পায়। শ্যাওলা ধরা পুরনো কাণ্ড অতীতের গান গায়। এ শুধু চিড়িয়াখানা নয়, এ যে এক গহীন অরণ্য। প্রকৃতি প্রেমীদের চোখে স্থান অতি নগণ্য। বিশাল দিঘির শান্ত জল আর পাড়ের সবুজ ঘাস, এখানেই যেন খুঁজে পাওয়া যায় শুদ্ধ দীর্ঘশ্বাস। পাখির কলকাকলি আর পাতার কাঁপন যেখানে মেশে, সেই উদ্যান অমর হয়ে রবে আপনার ভিডিওর আবেশে। একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যটা শোনার আগে আপনারা এই অ্যালানটা শুনেন, যেটা চিড়িয়াখানার মাইকে অ্যালানটা করতেছে। 2.5 বছরের একটি মেয়ে শিশু পাওয়া গিয়েছে। শিশুটির অভিভাবক চিড়িয়াখানার অভ্যন্তরে যেখানে থাকেন না কেন, অতি শীঘ্রই চিড়িয়াখানার বন্ধুদের সাথে তথ্যকেন্দ্রে চলে আসে। চিড়িয়াখানার ভিতরে প্রতিদিন এরকম 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা হারানো যায়। তারা আত্মীয় স্বজনের সাথে চিড়িয়াখানায় ঘুরতে আসছে, ঘুরতে এসে হারিয়ে যায়। এরকম এলান প্রতিদিন মাইকে শোনা যায়, চিড়িয়াখানার মাইকে। শুধু যে বাচ্চারা হারিয়ে যায় এরকম না, বয়স্করাও হারিয়ে যায়, বড়রাও হারিয়ে যায়। কিন্তু বড়দের কাছে মোবাইল থাকার কারণে মোবাইলে কন্ট্যাক্ট করে তারা আবার একজনকে আরেকজন খুঁজে পায়। কিন্তু বাচ্চাদের হাতে তো মোবাইল নেই, ছোট 2 বছর, 3 বছর, 4 বছর, এই কারণে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদেরকে মাইকে এলান করে খুঁজে পাওয়ার ব্যবস্থা করতে হয়। তো আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে এই তথ্যটা দিতেছি এই কারণে, কারণ প্রতিদিন হারায় বাচ্চা। এবং বিশেষ করে ঈদের সময় বিভিন্ন যে সময় জমজমাট চিড়িয়াখানার অবস্থা, তখন প্রতিদিন 20 থেকে 30 জন বাচ্চা হারানোর এলান আমরা মাইকে শুনতে পাই। এই হারিয়ে যাওয়া থেকে বাঁচার জন্য আমরা 3টা পদক্ষেপ গ্রহণ করতে পারি। প্রথমটা হলো আমরা ভিতরে প্রবেশ করার আগে সবাইকে ভালোভাবে বোঝানো যে সবাই একসাথে থাকবো সব সময়। দ্বিতীয় পদ্ধতিটা হলো আমরা ভিতরে প্রবেশ করার আগে সবাই পিকচার মোবাইলে ভালোভাবে উঠিয়ে নিব, যাতে এরা হারিয়ে গেলে পিকচারটা দেখাইলে তথ্যকেন্দ্রে তখন তারা এই পিকচার অনুযায়ী বয়স এবং ড্রেসের বর্ণনা মাইকে এলান করতে পারে। 3 নম্বর পদ্ধতিটা হলো আমরা আমাদের সাথে থাকা বাচ্চাদেরকে বোঝাবো যে আমরা কেউ যদি হারিয়ে যাই তখন হাতির খাঁচার সামনে অথবা বাঘের খাঁচার সামনে অথবা বানরের খাঁচার সামনে এরকম একটা খাঁচা নির্দিষ্ট করে দেবো যে এই খাঁচার সামনে এসে দাঁড়িয়ে থাকবো, তখন অন্যরা এসে তাকে খুঁজে পাবে। এই 3টে পদ্ধতিতে আমরা অবলম্বন করতে পারি বাচ্চাদেরকে হারানো থেকে খুঁজে পাওয়ার জন্য, যদিও হারিয়ে যায়। তো
তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিশাল এরিয়া এই চিড়িয়াখানাটা, আর এখানে হারিয়ে যাওয়ারও বিভিন্ন সিস্টেম আছে। সহজে হারিয়ে যেতে পারে মানুষের ভিড়ে বা বিশাল এরিয়ার ভিতরে। সুতরাং এই হারানো থেকে বাঁচার জন্য আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারি। ধন্যবাদ। এই পর্বে আমরা দেখব চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন হকার এবং মুসি, তাদেরকে নিয়ে এই পর্বটা সাজিয়েছি। কেন সাজিয়েছি তার পিছনে অনেক কারণ আছে। একটা চিড়িয়াখানার ভিতরে মোড়ে মোড়ে মুচিরা কি করতেছে, কেন মুচি থাকে, এবং এই চিড়িয়াখানার ভিতরে দেখবেন নানান রকম হকার আছে, আইসক্রিম থেকে শুরু করে ঝালমুড়ি, পানি, সিগারেট সব কিছু বিক্রি করতেছে এই হকাররা যদিও ঢুকার আদেশ নাই, নিয়ম নাই, তাও এরা বিভিন্ন চোরাই পথে প্রবেশ করে এবং এরা অল টাইম তাদের মনে একটা ভয় থাকে কখন পুলিশ এসে তাদেরকে ধরতেছে। তারা দুশ্চিন্তায় থেকেই ব্যবসাটা করে পেটের দায়ে। তাদের জন্য দর্শনার্থীদের সুবিধা হয়, তারা খুব সহজেই পণ্যগুলো পেয়ে যায়। না হলে পুরো চিড়িয়াখানায় তো এত কম দামে খাবার পাওয়ার কথা ছিল না। দেখেন, এই ভাই আমাকে ভিডিও করার জন্য নিষেধ করার কারণ হলো তারা তো অবৈধভাবে ব্যবসা করে, এই কারণে তারা এগুলো ভিডিওতে আসতে চায় না, ভিডিও করার জন্য নিষেধ করে। দেখেন এখানে আইসক্রিম বিক্রি করতেছে, হকাররা আসলে ভিতরে আছে, যার কারণে আমরা ভিতর থেকে এগুলো কিনতে পারি। এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে, দেখেন এক লোক, আর এখানে প্রচুর বিক্রিও হয়। এই হকাররা যে ভিতরে প্রবেশ করে বিক্রিগুলো করে, তাদের প্রচুর কাস্টমার হয়, এই কাস্টমারের লোভেও তারা একদিক দিয়ে আসে, আর অপর দিক দিয়ে দর্শনার্থীদের উপকার হয়। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানানো উচিত যে মুসি কী কারণে আছে মোড়ে মোড়ে। মুসি আসলে এই বিশাল এরিয়ার এই চিড়িয়াখানাটা, আপনি ভিতরে কোনো অটো বা রিক্সার সিস্টেম নাই, আপনি হেঁটে পুরো চিড়িয়াখানাটা দেখতে হবে। আর একটা এরিয়া এত বড়, হাতির এরিয়া, জিরাফের এরিয়া, ঘোড়ার এরিয়া, প্রতিটা প্রাণীর এরিয়া বিশাল, জলহস্তির এরিয়া অনেক বড়, কুমির এরিয়া, এরকম প্রতিটা এরিয়া, হরিণের এরিয়াগুলো তো সবচেয়ে বড়। তো এই এরিয়াগুলো আপনারা হেঁটে আমার সর্বোচ্চ, আমি তো যুবক বয়সে হেঁটে আমার 4 ঘন্টা 30 মিনিট সময় লাগছে হেঁটে পুরো চিড়িয়াখানাটা পরিদর্শন করতে। তো সুতরাং বুঝেন এত ঘন্টা হাঁটতে হলে শরীরে কীরকম শক্তি দরকার, এমনকি ওই রকম প্রস্তুতি নিয়ে আপনারা আসবেন চিড়িয়াখানা আসলে, কারণ ভিতরে কোনো রিক্সা বা অটোর ব্যবস্থা নেই, হেঁটে সব দেখতে হবে। তো আপনাদের যেটা বলতে চাইতেছিলাম, মুচি, এই যে দেখেন কেন মুচি থাকে মোড়ে মোড়ে, কারণ এই হাঁটতে মানুষ তাদের পায়ের জুতাগুলো ছিঁড়ে যায়, বেশিরভাগ মানুষের জুতা নষ্ট হয়ে যায়, যার কারণে মুচির কাছে নিয়ে গিয়ে তারা জুতাগুলো সেলাই করে বা ঠিক করে। এই কারণে মোড়ে মোড়ে, না হলে বাংলাদেশে অন্য কোনো পর্যটক এরিয়া বা অন্য কোথাও এরকম ভিতরে মুচি থাকে না, শুধুমাত্র চিড়িয়াখানাতে মুচি আছে। মুচি থাকার কারণ এটাই। সুতরাং এই পর্বে আমরা জানতে পারলাম ভিতরে বিভিন্ন হকার, মুচি এগুলো থাকে। আমরা বাহির থেকে আমাদের এই সমস্ত খাবার কিনে ভিতরে প্রবেশ করার প্রয়োজন নাই, ভিতরে এগুলো পাওয়া যায়, এবং কি বাহিরে যে দাম সেম দাম ভিতরেও কোনো প্রকার দাম বাড়তি রাখা হয় না। সুতরাং এই একটা টেনশন আমরা যাতে না করি, আমরা প্রচুর হাঁটার প্রস্তুতি নিয়েই ভিতরে প্রবেশ করব। সবাইকে ধন্যবাদ এই পর্বে থাকার জন্য। দর্শক মণ্ডলী, এটাই আমাদের শেষ পর্ব। এই পর্বে আমরা দেখব চিড়িয়াখানার প্রধান গেটের বাহিরের অবস্থা, বাহিরের দৃশ্য। বাহিরে হাজার হাজার হকারের মেলা, বড় কোনো বাণিজ্য মেলা, যত বড় একটা মেলা, বাণিজ্য মেলা, এটাও তার থেকে অনেক ছোট হলেও কোনো অংশে এই মেলাটা কম না। এইখানে হাজার হাজার হকারের অভাব নাই। দেখেন এই হকারদের কারণে আসলে চিড়িয়াখানার সৌন্দর্যটা আরও অনেক গুণ ফুটে উঠেছে। তবে মুদ্রার এপিটে যেরকম ভালো দিক আছে, অপর দিকে অবশ্য একটু খারাপও আছে, যেমন যানজটের তৈরি হয় এই হকারদের কারণে। সব মিলিয়ে মোটামুটি ভালোই এই হকারদের। দেখেন এখানে নানান রকমের পণ্য পাওয়া যায়, আপনারা ভিডিওতে দেখতে থাকেন তালে তালে। চিড়িয়াখানার সিংহদুয়ারে জনসমুদ্র জাগে, হাজার হকার পসরা সাজায় প্রাণের অনুরাগে। চিড়িয়াখানার সিংহদুয়ারে জনসমুদ্র জাগে, হাজার হকার পসরা সাজায় প্রাণের অনুরাগে। বড় কোনো মেলা হার মেনে যায় এদের ভিড়ের কাছে, রঙিন সোদা ডালি সাজিয়ে সবাই বসে আছে। ফুচকালা তেঁতুল জলে দিচ্ছে টক ঝাল,
ঝালমুড়িতে সরিষার তেল, দারুণ ঝালের তাল। চিড়িয়াখানার সিংহ দুয়ারে জনসমুদ্র জাগে, হাজার হকার পসরা সাজায় প্রাণের অনুরাগে। একদিকে ভাজা চিকেন, বার্গার, ধোয়া ওঠা ঘ্রাণ, মজাদার সব রেসিপি যেন জুড়িয়ে দে প্রাণ। জিভে লেগে থাকা খাবারের টানে মানুষ ছোটে বেগে, সবাই মিলে আনন্দ যেন ওই মোহনায় জাগে। শুধু কি খাবার কাঠের সাজে, কারুকাজ অগণ, মাটির পুতুল শোপিস দেখে মুগ্ধ হয় যে মন। ফুলের নকশা, আসবাবপত্র, সুন্দর পরিপাটি, হকারদের এই হাতের ছোঁয়ায় প্রাণ পায় আমাদের মাটি। চিড়িয়াখানার সিংহ দুয়ারে জনসমুদ্রের জাগে, হাজার হকার পসরা সাজায় প্রাণের অনুরাগে। শতগুণ বাড়ে চিড়িয়াখানার রূপ আর শৌখিনতা, তাদের ঘামেই লেখা হয় এই উৎসবেরই কথা। দরিদ্র এই মানুষগুলোর পরিশ্রমে গড়া, অপূর্ব এক দৃশ্য যেন সুন্দর দেশ ভরা। তবে মুদ্রার উল্টো পিঠে আছে বিষাদের সুর, রাস্তার ধারে ভিড় জমে যায়, শান্তি হয় যে দূর। হকারদের এই ভিড়ের চাপে থমকে দাঁড়ায় চাকা, যানজটে আজ নাকাল হলো ব্যস্ত শহর ঢাকা। গাড়ি চলে না পথচারী, সব পথ খুঁজে আজ ফিরে, শৃঙ্খলারই অভাব যেন সবটুকু সুখ কেড়ে। তবুও তারা জীবিকার টানে রোজ বৃষ্টিতে ঘুরে, তাদের মাঝে চিড়িয়াখানা নতুন সাজে ঘোরে। রঙিন মেলা খাবারের সদার মানুষের সারি, হকারেরাই তো ফুটিয়ে তোলে পানের কারিগরি। নিয়ম মানলে এই দৃশ্যটি হতো আরো সুন্দর, হকার আর পথচারীর মাঝে থাকতো না কোনো ডর। চিড়িয়াখানার সিংহ দুয়ারে জনসমুদ্র জাগে, হাজার হকার পসরা সাজায় প্রাণের অনুরাগে। চিড়িয়াখানার সিংহ দুয়ারে জনসমুদ্র জাগে, হাজার হকার পসরা সাজায় প্রাণের অনুরাগে। বড় কোনো মেলা হার মেনে যায় এদের ভিড়ের কাছে, রঙিন সদা ডালি সাজিয়ে সবাই বসে আছে। ফুচকালা তেঁতুল জলে দিচ্ছে টক ঝাল, ঝালমুড়িতে সরিষার তেল, দারুণ ঝালের তাল। চিড়িয়াখানার সিংহ দুয়ারে জনসমুদ্র জাগে,